বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আর্থিক বিবরণী অধ্যায় 9 এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজ আর্থিক বিবরণীর অধ্যায়ের পর্ব 8 নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্থিক অবস্থার বিবরণীতে যে ভ্যাট চলতি হিসাব থাকে, ভ্যাট সংক্রান্ত কোনো কিছু থাকে, সেই আর্থিক বিবরণটা কিভাবে করতে হয় সেটি সম্পূর্ণ আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর একটি কথা বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট তুমি সহজেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব। দেখো, রাজশাহী বোর্ড 2022 একটি অঙ্ক আসছে। এই অঙ্কটিতে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে বলেছে। তো আমরা এই আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে তোমার ভ্যাট চলতি হিসাবটা প্রস্তুত করতে হয় সেটা করে দেখাবো। তো অঙ্কটা আমরা একটু পড়ি। দেখো, এখানে বলা আছে মূলধন, উত্তোলন, নগদ ব্যাংক জমা, প্রারম্ভিক মজুত পণ্য, ব্যাংক ঋণ, 10% বিনিয়োগ, ক্রয়, এইটা বলছে 15% ভ্যাট সহ। দেখো বন্ধু, এরপর বলছে বিক্রয় 15% ভ্যাট সহ, বেতন 50,000 টাকা, মজুরি 60,000 টাকা, প্রাপ্য হিসাব এত টাকা, প্রদেয় হিসাব, ভ্যাট চলতি হিসাবটা ক্রেডিট যে দেওয়া আছে, স্থায়ী সম্পত্তি দেওয়া আছে, বিনিয়োগের সুদ দেওয়া আছে। এখন তোমাকে এখানে বলছে কিছু সমন্বয় বলেছে, কিছু সমন্বয় কি বলেছে? বেতন অগ্রিম 10,000 টাকা, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন 1,50,000 টাকা, অনাদায়ী পাওনা 2,000 টাকা অবলম্বন করতে হবে, স্থায়ী সম্পত্তির উপর 5% অবচয় ধার্য করতে হবে। সবশেষে তোমাকে বলেছে ক নাম্বার রিকোয়ারমেন্টে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো, বিশদ আয় বিবরণী প্রস্তুত করো এবং চলতি সম্পদ আর চলতি দায়টা প্রস্তুত করে দেখাতে হবে। তো চলো আজকে আমরা প্রথমেই ভ্যাট চলতি হিসাব কিভাবে বের করব তার একটা করি। ভ্যাট চলতি হিসাবের একটা খতিয়ানের ছক, অর্থাৎ টিজের ছকে আমরা এই ভ্যাট চলতি হিসাবটা যেটা করতে বলেছে এটা করে আমরা দেখাবো। তো চলো, টি ছকের ঘর কয়টি বন্ধু আমি আবারও বলে দিই। আমার খতিয়ানের যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ আমার প্লে লিস্টে গেলেই তোমরা বন্ধুরা দেখতে পাবে যে খতিয়ান সংক্রান্ত ক্লাস নেওয়া হয়েছে। ওখানে চলমানজের এবং টি ছক দুটোই দেখানো হয়েছে। ওখানে আমি বলেছিলাম টি ছকে কয়টি ঘর আর চলমানজের কয়টি ছক। তো তুমি চলমানজের যখন করবা তখন এই ছকটি আঁকাবা। দেখো, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। উপরে ঠিক হিসাবের কোড নম্বর লিখতে কিন্তু ভুলো না বন্ধুরা, হিসাবের কোডটা লিখতে ভুলো না। তো দেখো, এখানে তারিখ, আমাকে এখানে কোনো তারিখ লাগবে না, কিন্তু আমি রেখে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আবার কি বসবে? ব্যালেন্স বিডি। ব্যালেন্স কি? বিডি, ব্যালেন্স বিডি। আচ্ছা দেখো তো, ব্যালেন্স বিডি আমার কি জের বন্ধু? এখানে ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স কি জের? ক্রেডিট জের। তো তুমি টাকাটা ক্রেডিটেই বসাও। ক্রেডিট জের কত টাকা? 24,000 টাকা। টাকাটা ক্রেডিটেই বসাও, 24,000 টাকা। তুমি চাইলে এখানে তারিখের ঘরটা নাও দিতে পারো, ঠিক আছে। যেহেতু আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণী করতেছি, তারিখের ঘরটা না দিলেও তোমার চলবে। তো ব্যালেন্স বিডি লিখলাম 24,000 টাকা। এবার লিখবো কি? ক্রয় ভ্যাট লিখতে পারি আমি, আবার ভ্যাট চলতি হিসাব লিখতে পারি। কিন্তু ক্রয় ভ্যাট লিখতে পারি, আবার কি ভ্যাট চলতি হিসাবে কিন্তু লিখতে পারি, আবার ক্রয় হিসাবে লিখতে পারি। তুমি এখানে লিখতে পারো ক্রয় হিসাবও লিখতে পারো, ক্রয় হিসাব অবলিক ভ্যাট চলতি হিসাব। দেখো বন্ধু, এখানে তোমার ক্রয় ভ্যাট সহ কত টাকা আছে এখানে খেয়াল করো। ক্রয় ভ্যাট সহ কত টাকা আছে? 4,72,000। আমি একটু ছোট করে রাখছি, এখানে খেয়াল করে দেখো। এই 4,72,000 গুণ 3 ভাগ 23 করলে 61,625 আসে।
61,625। তাহলে এইটা খেয়াল করো, এই ডেবিটে আছে 61,625 আর এইখানে আছে ক্রেডিটে 24,000। খুব খেয়াল করতে হবে, তাহলে তুমি একবারেই বুঝে যাবে। তোমার যে ছিল কি ক্রেডিট, আর এখন ডেবিটে টাকা হয়েছে কত 61,525। এখন তোমার এই ক্রেডিটটা বড় নাকি ডেবিটটা বড়, তুমি খেয়াল করো। এই যখন জের নামাবো তখন দেখো ডেবিট আর ক্রেডিটই আছে এখানে, তাই না? তো আমার ডেবিটে টাকা হয়েছে কত 61,625। আমি আবারও বলি 61,625 হয়েছে কেমনে 4,72,000 গুণ 3/23। আচ্ছা গুণ 3/23 এটা কেমনে কি করলাম দেখো, তুমি যখন পণ্য ক্রয় করেছো এটা ভ্যাট সহ ক্রয় করেছো, ওর মধ্যে 15% ভ্যাট ছিল, বলে দিয়েছে 15% ভ্যাট। তো তোমার 115 টাকা যদি ভ্যাট সহ যদি 115 টাকা হয় তাহলে ভ্যাট কয় টাকা 15 টাকা, 1 টাকা হইলে কত। এইভাবে যদি তুমি কাটাকাটি করো তাহলে 3/23 আসে। এটা দেখাই একটু, দেখো 115 115/15। এটা তুমি 5 দিয়ে কাটো, 3 5 15 আর 5 23, 5 23 কত 115, এইভাবে আসছে কিন্তু। তাহলে 3/23 নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি কারো সমস্যা থাকে আমার জাবেদার অধ্যায়টি তুমি দেখে নাও, প্লে লিস্টে গিয়ে জাবেদার অধ্যায়টি তুমি দেখে নাও, ওখানে আছে। অর্থাৎ এই ভ্যাট সংক্রান্ত জাবেদা যখন করিয়েছি তখন আছে যে 3/23 কিভাবে আসছে। ওকে, তো দেখো এখানে ক্রয় হিসাব বা ভ্যাট চলতি হিসাব আমি যেটা বলছিলাম যে 24,000 টাকা ক্রেডিটে আছে আর ডেবিটে আছে 61,625। নরমালি বড় কোনটা, বড় ডেবিট টাকা। তাহলে আমার জেরও থাকবে ডেবিটে, কিন্তু বিয়োগ করে খেয়াল করতে হবে ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট কি হয়, ডেবিট আর ক্রেডিট, ডেবিট ক্রেডিট কি হয়, আমি তার মানে বলতে চাচ্ছি ডেবিট আর ক্রেডিট এটা যোগ বিয়োগ তো করতে হবে, তাই না? তো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এরকম জিনিস বুঝতে হবে। দেখো 24,000 টাকা ক্রেডিটে আছে, এটা হচ্ছে তোমার মাইনাস ফিগারই আমি ধরে নিলাম, আর হচ্ছে ভ্যাট চলতি হিসাব এটা ডেবিটে আছে 61,625। তো এটার থেকে একটু বাদ দিই 61,625, 24,000 বাদ দাও, 24,000 যদি বাদ দিই 5 2 6 3, তারপর হচ্ছে 4, 43,625 আসতেছে নাকি দেখো তো, 43,625 আসে কিনা। 61,525, 61,525 থেকে 24,000 বাদ দাও, 24,000 বাদ দিলে কি হচ্ছে দেখো তো, এখানে একটু ভুল গেল না বন্ধু, 4 আছে কত হলে 11, তাহলে 7 আর 4 11, হাতে কত 1 2 1 3 3 আর 3 6, 37,625, 37,625 না তো 565 হওয়ার কথা, কিন্তু 565 হবে, এখানে কত হবে 565। একটু দেখো বন্ধু আবার বলি, এই 4,72,000 করলে কত হবে 61,565, 565 আসবে এখানে, 565 500। খেয়াল করো বন্ধু, 565 যদি হয় তাহলে এখানে 565 থেকে যাবে। তাহলে আমরা এখানে কি করলাম দেখো 37,565 হইলো, তাই না? তো আমি এইটা তোমাদের বোঝানোর জন্য এতক্ষণ ইয়ে করলাম, 37,565 যদি আমরা এইখানে বসাও 37,565, 37,565। এবার দেখো তোমার বিক্রয় ভ্যাট চলতি হিসাব সহ কত আছে 8,20,000, এটাকে 3/23 করলে 1,06,967। তো তুমি দেখো এখানে বিক্রয় হিসাব অবলিক ভ্যাট চলতি হিসাব, ঠিক আছে, কত আছে
কত আছে বিক্রয় 1,06,967। 1,06,957, সরি 1,06,957, 1,06,957, 1,06,957, 1,06,957 তুমি বিয়োগ করো বন্ধু। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, খেয়াল করো, তাহলে এটা তো বড়, এখন কিন্তু ক্রেডিট বড় তোমার, ঠিক আছে। এটাকে বিয়োগ করো 37,565 থাকলে 5 আর 2 7, হাতে কিছু না 6 আছে, কত হলে 15, 9 আছে 15, হাতে 1, 5 আর 1 6, 6 আর 3 9, হাতে কিচ্ছু না, 7 আছে কত হলে 16, 9 7 16, 3 আর 4, 4 আছে কত হলে 10, 6 4 10। তাহলে তোমার ফাইনালি আসতেছে 69,392। তাহলে খেয়াল করো, এইটা এইটা আর এইটা যোগ বিয়োগ করলে আমার ক্রেডিটে থেকে যাচ্ছে 69,392। 69,392, হ্যাঁ উত্তরটি আমাদের হয়েছে 69,392। আমি আমার বলি ভ্যাট চলতি হিসাব, প্রথমে আমার যে ব্যালেন্সটা দেওয়া আছে তোমরা ব্যালেন্সটা নিবা, এবং ক্রয় কত হয়েছে 61,565, 61,565 নিলাম। তো এইখানে আমার ছিল হচ্ছে ক্রেডিট, যে ক্রেডিট আর ডেবিট নিশ্চয়ই বিয়োগ হবে। তোমরা তো জানো প্লাস আর মাইনাস কি হয়, বিয়োগ হয় না, তো বিয়োগ করছি, বিয়োগ করে কোনটা বেশি থেকে গেছে, ডেবিট, তো ডেবিটটা লিখছি, ডেবিট ঘরে লিখছি, জের জের উদ্বৃত্ত মানে হচ্ছে জের, তো ডেবিটেই লিখে দিয়েছি। আবার ক্রেডিটের সময় 1,06,900, 1,06,000 কত, 1,06,957। এই টাকাটা দেখলাম আবার বেশি আছে ডেবিটের থেকে, এই ডেবিটের থেকে বেশি আছে, তো বিয়োগ করে কোথায় পারবে, এই জেরটা, তাহলে ক্রেডিট যদি বড় হয় তাহলে ক্রেডিট জেরেই আসবে না এখানে, তো ক্রেডিট জেরেই আমি বসিয়েছি 69,392। এরপর তোমার বলছে বন্ধু যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, খ নাম্বারে বলছে। তো আমি একটা ছক কেটেছি, দেখো তোমাদের যাদের বই আছে আমার এই রাজশাহী বোর্ড 2022 অঙ্কটি মিলিয়ে নাও এবং করার চেষ্টা করো। আর এই ছকটি অর্থাৎ বিশদ আয় বিবরণের ছকটি তোমরা এভাবে আঁকো, বিবরণ টাকা টাকা টাকা, ঠিক আছে, যেভাবে শিখিয়েছি ঠিক পূর্বের ক্লাসে তেমন। তো এইখানে আমরা কি বসাবো, প্রথমে বিক্রয় আছে কিনা, তোমার অঙ্কে বিক্রয় আছে কিনা, ওকে আছে, বিক্রয়। দেখো আমি চাইলে এখানে বিক্রয় কত আছে, দেখো বিক্রয় কত আছে এখানে 8,20,000, 8,20,000 এখানে বসাবো, 8,20,000। তাহলে লিখবো বাদ বিক্রয় ভ্যাট। বিক্রয় ভ্যাট কত টাকা, খেয়াল করো 1,06,900, 1,06,967। এটা বাদ দিলে কত হয় বন্ধু, খেয়াল করো 7 আর 3 10, 7 আর 3 10, 6 আর 1 7, 7 আর 3 10, হাতে 1 9 10, 10 মিলে গেলে 0, হাতে কিছু না 2 আর আছে 7, কেমন হলো 8,20,000। তিনটা বসাইলাম, 6 আছে কত হলে 10, 6 আছে কত হলে 10 বন্ধু, 6 আছে কত হলে 10, 4, এটাই তো বসানো হয়নি, হয়েছে। খেয়াল করো আবার একটু করি, 6 আছে কত হলে 10, 4, 6 আছে কত হলে 10, 4, হাতে 1, 1 আছে কত হলে 2, 1, আর এখানে 7, 7,14,043, দেখি 7,13,043 হবে, 7,13,043, 7,13,043 হবে। আর একটু করো বন্ধু, 7 আছে কত হলে 10, 3, হাতে 1, 6 আর 1 7, এইখানে একটু সমস্যা মনে হচ্ছে, 957, 957 হবে, 67টা বন্ধু 57, এখানে 957। খেয়াল করো 7 আর 3 10, হাতে 1, 5 আর 1 6, 6, 6 4 10, হাতে 1 9 1 10, 10 10 মিলে গেলে 0, হাতে কিছু, হাতে 1, 6 আর 1 7, 7 আর কত হলে 10, 3, হাতে 1, 1 আছে কত হলে 2, 1, আর এটা হচ্ছে 7,13,043।
43, অর্থাৎ ক্যালকুলেটর তোমরা দেখে নাও। এরপরে দেখো আমরা এখানে কি লিখবো, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখানে কি লিখবো, বিক্রিত পণ্যের ব্যয়। প্রথমে কি লিখবো, প্রারম্ভিক মজুত পণ্য। লেখো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কত বন্ধু তোমার, 2,50,000 টাকা। এখানে বসাও 2,50,000 টাকা। এরপরে লেখো ক্রয় বন্ধু, ক্রয় কত আছে তোমার ভ্যাট সহ, 4,72,000 টাকা। প্রথম করে বসাও 4 লক্ষ, বাদ ক্রয় ভ্যাট লেখো, ক্রয় ভ্যাট কত বন্ধু, 61,515, 565, 61,565। বিয়োগ দিলে কত হয় একটু দেখে নাও, 4,10,435, 4,10,435। ওকে, এরপরে আর কি আছে দেখো, মজুরি আছে। মজুরি এখানে কিছু বলা আছে কিনা, মজুরি কিচ্ছু বলা নাই। তুমি বসো মজুরি। মজুরি বন্ধু তোমার কত, 60,000 টাকা। মাঝের ঘরে বসো, 60,000 টাকা। আচ্ছা, তো আমি এখানে আর কিছু দেখতে পাচ্ছি না বলে এই যোগ টেনে দিচ্ছি। এটা যোগ টেনে দেখো তোমরা কত হয়, একটু ক্যালকুলেটর চেপে দেখো। 7,20,435, 7,20,435, 7,20,435। এখানে তো বাদ সমাপনী মজুত পণ্য, বাদ সমাপনী মজুদ পণ্য। দেখো সমাপনী মজুত পণ্য বন্ধু তোমার কত ছিল এখানে, সমাপনী মজুত পণ্য কোথায় থাকে সেটা বলে দিচ্ছি। সমাপনী মজুত পণ্য সমন্বয়ে থাকে। তো তুমি 1,50,000 টাকা বাদ দাও, দিলে কত আসতেছে তোমার, 435, 0, 7, 5, 12, 1, 2, 5,70,435, 5,70,435। বাদ দাও বন্ধু 1,42,608, 1,42,608। এটা কি আসলো, মোট মুনাফা। এটা কি আসলো বলতো, মোট মুনাফা, ঠিক আছে, বা মোট লাভ, তোমরা যেটাই লেখো। আমি আবার একটু হাইলাইটস করব এখানে, খেয়াল করো। বিশদ আয় বিবরণী করতে হলে প্রথমে আমাদের বিক্রয় লিখতে হয়, বিক্রয় থেকে বিক্রয় সংশ্লিষ্ট যা আছে সব বাদ দিতে হয়। এরপরে এখানে লিখতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি যায়, প্রত্যক্ষ খরচগুলো যায়। প্রত্যক্ষ খরচ আমার এখানে কি কি ছিল, এখানে ছিল দেখো প্রারম্ভিক মজুত পণ্য, এই রেওয়া মিলে ছিল প্রারম্ভিক মজুত পণ্য এটা। এরপরে দেখো ক্রয় লিখেছি, এখানে ক্রয় কত ছিল, 4,72,000 টাকা। তো ক্রয় ভ্যাট আমার বের করাই ছিল 61,565, 4,10,435 বিয়োগ দিলে হয়। এরপরে মজুরি দেখো আমার এখানেই মজুরি, এই যে প্রত্যক্ষ এই একটা খরচ, এই মজুরি খরচটাও আমরা এখানে বসালাম। নিয়ম অনুযায়ী এই তিনটিকে যোগ করলাম, যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হয়। যদি তোমার বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চাও তাহলে কি করতে হবে, সমাপনী মজুত পণ্য প্রত্যক্ষ ব্যয় থেকে বাদ দিতে হবে। তো বাদ দিলাম 1,50,000 টাকা, আমার হয় এখানে 5,70,435। তো তুমি এবার দেখো বিক্রয় থেকে, অর্থাৎ বিক্রয় থেকে এইটা যদি বাদ দাও তাহলে হয় 1,42,608 ক্লোজ। তো তোমার এটা ছিল হচ্ছে কি, মোট লাভ বা মোট মুনাফা নির্ণয় করলাম। এখনো কিন্তু অঙ্কটি শেষ হয়ে যায়নি, এর পরের অংশ আছে কি, বাদ পরিচালন ব্যয়। দেখো আমরা লিখবো বাদ পরিচালন ব্যয়। এই ছকটার ঠিক নিচে লিখবা তোমরা, এই ছকের মধ্যেই, ঠিক আছে, এই ছকের মধ্যেই তোমরা লিখবা। আমার জায়গা নেই জন্য আমি এখানে আবার এই ঘরটাতেই লিখছি। দেখো বন্ধু এরপরে কি আসবে, এরপরে লিখবো বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়।
তুমি এখানে চেষ্টা করো পরিচালন ব্যয় প্রথমে বেতন বসানোর। বেতন আছে কিনা? বেতন আছে আমাদের। বেতন কত টাকা আছে? 50,000 টাকা আছে। তবে প্রথম ঘরটাতে বসাবো বেতন 50,000 টাকা। এখানে খেয়াল করো একটা জিনিস আছে, এখানে বেতন অগ্রিম আছে, কিন্তু সমন্বয়ে যা থাকবে তার দুইবার বসবে। কয়বার বসবে? দুইবার। তো বেতন যদি অগ্রিম হয় তাহলে অগ্রিমটা বাদ দিতে হবে না? তুমি নিয়ম অনুযায়ী বাদ দিবা। আর একটা জিনিস খেয়াল রাখবা যে খরচের অগ্রিম কি? এটা সম্পদ, চলতি সম্পদ। তাহলে আরেকটা চলতি সম্পদে গিয়ে পড়বো। তাহলে লেখো বেতন বা অগ্রিম কত টাকা? 10,000 টাকা। এখানে 40,000 টাকা। আর কি আছে বন্ধুরা খেয়াল করে একটু দেখো। মূলধন, উত্তোলন, নগদ, প্রাণবর্তমান, ব্যাংক ঋণ, 10% বিনিয়োগ, বিনিয়োগের সুদটা আমাদের আসবে, এখানে আসবে না। আর আসলে স্থায়ী সম্পত্তির অবচয় আছে। স্থায়ী সম্পত্তির কি আছে বন্ধু? অবচয় আছে স্থায়ী। তার আগে একটু অনাদায়ী পাওনা সম্পর্কে একটু বলে আসি। অনাদায়ী পাওনা 2,000 টাকা অবলম্বন করতে হবে। তাহলে তোমার অনাদায়ী পাওনা আছে কত? অঙ্কের ভিতরে কোনো অনাদায়ী পাওনা আছে কিনা? নাই। তাহলে এখানে দেখো নতুন অনাদায়ী পাওনা কত টাকা বন্ধু? 2,000 টাকা। এখানে খেয়াল করো এরপর কি স্থায়ী সম্পত্তির অবচয়। স্থায়ী সম্পত্তির অবচয় কত পার্সেন্ট? 5%। তো স্থায়ী সম্পত্তি কত ছিল খেয়াল করো। স্থায়ী সম্পত্তি ছিল 4,80,000। 4,80,000 এর যদি আমরা 10% করি তাহলে 48,000 টাকা। 48,000 টাকার অর্ধেক কত? মানে 10-এ যদি এটা হয় তা তার 5-এ কত? 5 হচ্ছে 24,000 টাকা। লেখো 24,000 টাকা। 24,000 টাকা। এরপরে লেখো স্থায়ী সম্পত্তির অবচয় আমরা 5% লিখলাম। এরপর আর কিছু আছে কিনা একটু দেখো বন্ধু। স্থায়ী সম্পত্তি আমরা লিখে নিলাম। বন্ধু এখানে 7.5% হবে। এখানে কত? 7.5%। ঠিক আছে, 7.5% তুমি করলে কত আসে একটু খেয়াল করে নাও। তোমার স্থায়ী সম্পত্তিটা আমার বসানো একটু ভুল হয়েছিল। 4,80,000 গুণ 7.5%। তো এটাকে তুমি করে দেখো কত আসে। সব মিলিয়ে আসবে 36,000 টাকা। মেবি 36,000 টাকা। 36,000 টাকা আসবে। ঠিক আছে, এখানে তোমরা কত লিখবা? 36,000 টাকা। বন্ধুরা আমি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো করতেছি না। ঠিক আছে, 36,000 টাকা। তো তুমি সবগুলো নামাও এখানে। এখানে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। তো সবগুলো নামাইলে তো আমার কত হচ্ছে? পূর্বে কত ছিল? পূর্বে তাহলে মোট মুনাফা তোমার কত ছিল? মোট মুনাফা ছিল 1,42,608। 1,42,608 এখানে 1,42,608 ছিল এখানে। জেড, এটা কিন্তু জেড, ওই যে মোট মুনাফার জেড। ঠিক আছে, মোট মুনাফা। তো এখানে করলে 40, 36, 76, 78। দেখো তো বন্ধু তোমার 78,000 টাকা হয় কিনা। এখানে দেখো পরিচালন মুনাফা, যেটা বাদ দিয়ে হবে, এটা বাদ দাও। পরিচালন মুনাফা 78,000 টাকা বন্ধু বাদ দাও। বাদ দিলে হয় কত? 64,608। 64,608 কত হয়? 64,608। এবার লিখবা যোগ অন্যান্য আয়। দেখো বিনিয়োগের সুদ কত আছে বন্ধু? বিনিয়োগের সুদ এখানে বইতে দেওয়া আছে কত? 10,000 টাকা। তো তুমি 10,000 টাকা লেখো। আবার খেয়াল করে বুঝাই,
যদি তুমি আমার এখান থেকে একটি বিষয় বুঝতে পারো তাহলে তুমি বুঝবা যে না আজকের অর্জনটা তোমার এইটা বোঝা। ঠিক আছে, সবকিছু বোঝার দরকার নাই। দিনে তুমি একটি করে জিনিস বুঝলেও 365 দিনে 365টি বিষয়বস্তু বোঝা যায়। ঠিক আছে, তো দেখো বিনিয়োগের সুদ কত আছে এখানে 10,000। আমার বিনিয়োগের উপর সুদ কত পার্সেন্ট ধরতে বলছে 10%। 10% ধরলে 20,000 টাকা হয়। অর্থাৎ 20,000 টাকার যদি তুমি 20 লক্ষ টাকা, 20 লক্ষ না 2 লক্ষ, 2 লক্ষ টাকার উপর 10% যদি তুমি করো তাহলে 20,000 টাকা হয় ইন্টারেস্ট। ইন্টারেস্ট হয় কত 20,000। তো তোমার দেওয়া আছে কত বন্ধু 10,000 টাকা। তো তোমার তাহলে যোগ বকেয়া, যোগ বকেয়া বিনিয়োগের সুদ কত আর 10,000 টাকা, তাই না? তাহলে টোটাল মিলে কত হলো 20,000 টাকা। 6 দিয়ে 84,608 টাকা। এটা হচ্ছে নিট মুনাফা বা নিট আয়। নিট আয় বা মুনাফা, এটা ক্লোজ করে দিলাম। তো তোমার এই ছিল হচ্ছে জোনাকি ট্রেডার্সের বিশদ আয় বিবরণী। তো এরপরে আমরা এইখানে এই অঙ্কটাই খেয়াল করো, মোট মুনাফা তো নির্ণয় হয়ে গেল। এখানে আমরা দেখাবো একটা জিনিস, কি দেখাবো, তোমার চলতি সম্পদ আর চলতি দায়টা দেখাইতে বলছে। আমরা এখানেই দেখাবো চলতি সম্পদ চলতি দায়। এখানে শুধু চেঞ্জ করে নিব, কি নিয়ে নিব, আর্থিক অবস্থার বিবরণী লিখবো। কি লিখবো, আর্থিক অবস্থার বিবরণী। আর এইটা হচ্ছে তোমার গোয়া নাম্বার রিকোয়ারমেন্ট। ওকে, দেখো বন্ধু, অর্থাৎ এখন আমরা কি করব, এখন আমরা করব জোনাকি ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী। এটা গোয়া নাম্বার রিকোয়ারমেন্ট, আর্থিক অবস্থার বিবরণী। দেখো বন্ধুরা, আমার ভিডিওটি যারা পারবে না তাদের জন্য কিন্তু, ঠিক আছে? আর যারা পারো, ভালো মনে করো যে না এটা দেখা প্রয়োজন, একটু দেখে নাও, নইলে তোমার উপকার হবে। এখানে প্রাইভেট পড়ার কোনো দরকার হবে না। তুমি এই সাবজেক্টটায় আমি তোমাকে 100% এনশিওর করতেছি যে তোমার প্রাইভেট পড়ার কোনো দরকার হবে না, যদি তুমি রেগুলার বেসিসে এই ক্লাসগুলো ধারাবাহিক প্রক্রিয়া দেখতে থাকো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শিখাবো ইনশাআল্লাহ। তো দেখো আর্থিক অবস্থার বিবরণীটা, তো আমরা এখানে কি লিখবো, চলতি সম্পদগুলো আমরা লিখবো, চলতি সম্পদ, চলতি সম্পদ। বন্ধু চলতি সম্পদ কি কি তোমাকে কিন্তু অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমার এত বেশি চিন্তার কিছু নাই যে মুখস্থ করতে হবে, এটা আমার মুখস্থ নাই। তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমার হয়ে যাবে। তো আমরা লিখবো হাতে নগদ আর ব্যাংক জমা একই কথা। তো নগদ জমা, নগদ ও ব্যাংক জমা কত আছে আমার সেটা লেখো। নগদ ও ব্যাংক জমা 1,81,000 টাকা, আমি এখানে লিখলাম 1,81,000 টাকা। এরপর কি আছে, প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাবটা আমরা প্রথম ঘরে বসাবো। যদি বলো কেন, 2,60,000 টাকা। একটু বলি বন্ধু, অনাদায়ী পাওনার সাথে দেনাদারের সাথে সম্পর্ক। প্রতিটি জিনিস তুমি যদি জাবেদা করে নাও তাহলে তোমার সলিউশনটা সহজ হবে। আমি বলছি যে সমন্বয় কয়বার যায়, 2বার যায়। তাহলে অনাদায়ী পাওনার জাবেদা কি, অনাদায়ী পাওনার হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তো দেনাদার তো একটা সম্পদ, তাই না? এই সম্পদ থেকে সম্পদ কমে যাচ্ছে, অর্থাৎ দেনাদার ক্রেডিট হয়ে যাচ্ছে একবার, তাই না? তো সেই জন্য তোমাকে এখানে এই অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে নিতে হবে। বাদ অনাদায়ী পাওনা, বাদ অনাদায়ী পাওনা কত টাকা, এখানে সমন্বয় ছিল বন্ধু, খেয়াল করো 2,000 টাকা। তো 2,000 টাকা তুমি বাদ দিয়ে দিলা, কত হলো তাহলে 2,58,000 টাকা। ওকে ফাইন। এবার দেখো বিনিয়োগের অনাদায়ী সুদ কি আছে, বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা বন্ধু, 10,000 টাকা। আচ্ছা 10,000 টাকা আমরা এখানে লিখলাম কেন, কারণ হচ্ছে আয়ের বকেয়া হচ্ছে সম্পদ। আয়ের বকেয়া কি, সম্পদ। বিনিয়োগ সুদ আমার জন্য আয়, আর আয়ের বকেয়া সম্পদ। এরপর তুমি লেখো সমাপনী মজুত পাওনা, সমাপনী মজুত পণ্য কত টাকা, 1,50,000 টাকা। 1,50,000
টাকা। এবার আরেকটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে অগ্রিম বেতন। কি বাকি থেকে গেছে? অগ্রিম বেতন। অগ্রিম বেতন কত টাকা বন্ধু? 10,000 টাকা। এই সবগুলো তোমরা যোগ করে দেখি আমার সাথে মেলে কিনা। দেখো সবগুলো যোগ করে হয় 6,09,000 টাকা। ঠিক আছে, এটি কি তোমার? এটি হচ্ছে চলতি সম্পদ। কিন্তু এটি কি বন্ধু? চলতি সম্পদ। এরপর আমরা করবো চলতি দায়। এর নিচেই আমরা বসাবো চলতি দায়। চলতি দায় খুব অল্প আছে। চলতি দায় আমরা বক্সটা করে নিলাম, বক্স। চলতি দায়, চলতি দায় কি আছে দেখো? পাওনাদার মানে প্রদেয় হিসাব। লেখো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত টাকা আছে বন্ধু? প্রদেয় হিসাব আছে 3,50,000 টাকা। এই ঘরে বসালাম 3,50,000 টাকা। ওকে ফাইন। এরপরে কি আছে? এরপরে কি আছে একটু দেখো বন্ধু। ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত কত হয়? ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্তটা কত সেটা দেখো। ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত 69,392। ভ্যাট চলতি হিসাব 69,392। বন্ধু এখানে কিন্তু খেয়াল করতে হবে তোমার, এই যে এটা ভ্যাট চলতি হিসাব কি যে রয়েছিল? ক্রেডিট জের। তো এটা তোমার জন্য দায়, তাই না? এই দায়টা তুমি আবার দেখাবে না। এই যে এখানে কি করতে বলছে? চলতি দায় করতে বলছে। তো প্রদেয় হিসাব দেখাইলে তোমার ভ্যাট চলতি হিসাব দেখাইলে, এই দুটো জিনিসই আছে এখানে। এখানে আর কিছুই তোমার চলতি দায় কিন্তু নেই। তুমি আবার মনে করো না যে মূলধন চলতি দায়ের মধ্যে আসবে, না। মূলধনের সেক্টরটাই হচ্ছে আলাদা। ঠিক আছে, তো একটু যোগ দাও। যোগ টানলে কত হয় একটু দেখো। 4,19,392। কত হবে? 4,19,392 মোট চলতি দায়। আর এটা হচ্ছে মোট সম্পদ, মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ। তো বন্ধুরা, আজকে আমি রাজশাহী বোর্ড ভ্যাট সংক্রান্ত, দেখো তুমি ভ্যাট কোথায় কোথায় লাগছে তুমি খেয়াল করো। ক নাম্বার রিকোয়ারমেন্টেও লাগছে, আবার এখানেও কিন্তু লাগছে। তার মানে ভ্যাট চলতি হিসাবটা এই জেরটা কোথায় যাবে, আর্থিক বিবরণীর কোথায় যাবে। অর্থাৎ তোমার যদি খেয়াল করো ক্রেডিট জের হয় তাহলে ক্রেডিট পাশে বসবে, মানে চলতি দায়ে বসবে। আর যদি এটা ডেবিট হইতো তাহলে আমার এইখানে বসতো। কোথায় বসতো? চলতি সম্পদে আমি কিন্তু বসাতাম। ঠিক আছে, এই জিনিসটা তোমরা বাসায় আর 1-2 বার ক্লিয়ার করে করবা। বাসায় বেশি বেশি করে করার চেষ্টা করো ভ্যাট সংক্রান্ত, আর যে কয়টি পারো। আর এই অঙ্কটি বুঝতে যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।